কোয়েটসেল ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত। দেশ বিদেশের নানান লেখকদের রোমাঞ্চকর কিছু কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রাইটার্স চয়েস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুনবেন তাঁরই লেখা ছোট গল্প মণিহারা। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 7ই মে 1861 সালে, অর্থাৎ 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে। তিনি আমাদের উপহার দিয়ে গেছেন কালজয়ী কিছু গান, কবিতা, গল্প, উপন্যাস এবং ছোটদের জন্য অজস্র ছড়া। এদিকে তিনি যেমন গীতাঞ্জলি রচনা করার জন্য পেয়েছেন নোবেল প্রাইজ, ওদিকে জালিয়ানওয়ালাবাগ ইনসিডেন্টের জন্য ত্যাগ করেছেন নাইট অ্যাঙ্গেল উপাধি। আজকের গল্প পাঠে স্বাগত বাসু ও শক্তিক দে, সূত্রধর আমি সৌমি ব্যানার্জি। শ্রোতাদের সুবিধায় গল্পের ভাষায় কিছুটা পরিবর্তন করা হয়েছে। শুরু হচ্ছে মণিহারা। সেই ভাঙাচোরা বাধাঘাটের ধারে আমার বোট লাগানো ছিল। তখন সূর্য প্রায় অস্ত গিয়েছে। বোটের ছাদের ওপর মাঝি নামাজ পড়ছে। পশ্চিমের জ্বলন্ত আকাশপটে তার নীরব উপাসনা ক্ষণে ক্ষণে ছবির মতো আঁকা পড়ছিল। ভাঙা দরজা জানলাওয়ালা বৃহৎ অট্টালিকার সামনে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এমন সময় পেছন থেকে একটা শব্দ শুনে চমকে উঠলাম। মশাই, কোথা থেকে আসা হয়েছে? একটি ভদ্রলোক একগাল হাসি নিয়ে আমার পেছনে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করল। আমি বললাম, আমি রাঁচি থেকে আসছি। কি করা হয়? ওই ব্যবসা করে থাকে। কিসের ব্যবসা? হর্তুকি এবং কাঠের ব্যবসা। কি নাম? একটু থেমে নাম বললাম, কিন্তু সে নাম আমার নিজের না। ভদ্রলোকের কৌতূহল কিছুতেই থামল না। পুনরায় প্রশ্ন করল, তা এখানে কি মনে করে? আমি বললাম, বায়ু পরিবর্তন। লোকটি আশ্চর্যভাবে বলল, আজ প্রায় 6 বছর ধরে এখানকার বায়ু এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যহ গড়ে 15 গ্রেন করে কুইনাইন খেয়েছি, কিন্তু কিছু তো ফল পাইনি। এই কথা মানতেই হবে, রাঁচি থেকে এখানের বায়ুর যথেষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে। আগে হ্যাঁ, তা যথেষ্ট। তা এখানে কোথায় উঠেছেন? আমি ঘাটের উপরের জীর্ণ বাড়িটাকে দেখিয়ে বললাম, এই বাড়িটাতে। বোধ করলাম লোকটি মনে মনে সন্দেহ করল যে আমি এই পোড়ো বাড়িতে গুপ্তধনের সন্ধান পেয়েছি, কিন্তু এ ব্যাপারে সে আর কোনো তর্ক করলেন না, বরং 15 বছর আগেকার এই বাড়ির ইতিহাস বিস্তারিতভাবে বর্ণনা করতে লাগলেন। লোকটি এখানকার স্কুল মাস্টার। তার রোগ শীর্ণ মুখে মস্ত একটা টাকের নিচে একজোড়া বড় বড় চোখ কোটরের ভেতর থেকে অস্বাভাবিকভাবে জ্বলছিল। মাঝি নামাজ পড়া শেষ করে রান্নার কাজে মন দিয়েছেন। স্কুল মাস্টার বললেন, তাহলে শুনুন, আমি এই গ্রামে আসার প্রায় 10 বছর পূর্বে এই বাড়িতে ফণীভূষণ সাহা বাস করতেন। তিনি তার অপুত্র পিতৃব্য দুর্গামোহন সাহার বৃহত্ত বিষয় এবং ব্যবসায়ীর উত্তরাধিকারী হয়েছিলেন, কিন্তু তাকে একালে ধরেছিল। তিনি লেখাপড়া শিখেছিলেন, জুতো সমেত সাহেবের অফিসে ঢুকে সম্পূর্ণ খাঁটি ইংরেজি বলতেন, তার উপর আবার দাড়ি রেখেছিলেন। সুতরাং সাহেব সওদাগরের নিকটে তার উন্নতির সম্ভাবনা মাত্র ছিল না। তাকে দেখা মাত্রই নববঙ্গ বলে ঠাহর করা হতো। আবার ঘরের মধ্যেও এক উপসর্গ জুটেছিল। তার স্ত্রীটি ছিলেন সুন্দরী, একে কলেজে পড়া, তাতে সুন্দরী স্ত্রী। সুতরাং সেকালে চালচলন আর রইল না। এমনকি ব্যামো হলে অ্যাসিস্ট্যান্ট সার্জেন্টকে ডাকা হতো। অসন বসন ভূষণও এই পরিমাণে বেড়ে উঠেছিল। মহাশয় নিশ্চয়ই বিবাহিত?
অতএব কথা আপনাকে বলাই বাহুল্য যে সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামীই ভালোবাসে। যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত হয় সে যে কুশ্রী বা নির্ধন তা নয়, সে নিতান্ত নিরীহ। যদি জিজ্ঞাসা করেন কেন এমন হলো, আমি এ সম্বন্ধে অনেক কথা ভেবে রেখেছি। যার যা প্রবৃত্তি এবং ক্ষমতা সেটার চর্চা না করলে সে সুখী হয় না। শিঙে শান দেওয়ার জন্য হরিণ শক্ত গাছের গুড়ি খোঁজে, কলা গাছে তার শিং ঘষবার সুখ হয় না। নরনারীর ভেদ হওয়া অবধি স্ত্রীলোক দুরন্ত পুরুষকে নানান কৌশলে ভুলিয়ে বশ করবার বিদ্যা চর্চা করে এসছে। যে স্বামী আপনি বশ হয়ে বসে থাকে তার স্ত্রী বেচারা একেবারেই বেকার। সে তার মাতামহীর নিকট থেকে শত লক্ষ বছরের শান দেওয়া যে উজ্জ্বল বরুণাস্ত, অগ্নিবাণ ও নাগপাশ বন্ধনগুলি পেয়েছিল তা সমস্তই নিষ্ফল হয়ে যায়। ফণিভূষণের স্ত্রী মণিমাল্লিকা বিনা চেষ্টায় আদর, বিনা অশ্রুবর্ষণে ঢাকাই শাড়ি এবং বিনা দুর্জয়মানে বাজুবন্ধ লাভ করত। এইরূপ তার নারী প্রকৃতি এবং সেই সঙ্গে তার ভালোবাসা নিচেষ্ট হয়ে গেছিল। সে কেবল গ্রহণ করত, কিছু দান করত না। তার নিরীহ এবং নির্বোধ স্বামীটি মনে করত দানই বুঝি প্রতিদান পাবার উপায়। সে একেবারে উল্টো বুঝেছিল আর কি। এর ফল হলো এই যে স্বামীকে সে আপন ঢাকাই শাড়ি এবং বাজুবন্ধ জোগানোর জন্য যন্ত্রস্বরূপ জ্ঞান করত। যন্ত্রটিও এমন সুচারু ছিল যে কোনো দিন তার চাকায় এক ফোঁটা তেল লাগানোর প্রয়োজন হয়নি। ফণিভূষণের জন্মস্থান ফুলবেড়ে, বাণিজ্য স্থান এখানে। কর্মানুরোধে এখানেই তাকে অধিকাংশ সময় থাকতে হয়। ফুলবেড়ের বাড়িতে তার মা ছিল না, তবু পিসি, মাসি ও অন্য 5 জন ছিল। কিন্তু ফণিভূষণ পিসি, মাসি ও অন্য 5 জনের উপকার্থেই বিশেষ করে সুন্দরী স্ত্রী ঘরে আনেনি। সুতরাং স্ত্রীকে সে 5 জনের কাছ থেকে এনে এই কুটিতে একলা নিজের কাছেই রাখল। স্ত্রীটি বেশি কথাবার্তা বলতো না, পাড়া প্রতিবেশীদের সঙ্গেও তার খুব একটা মেলামেশা ছিল না। আশ্চর্যের বিষয় এই যে সে নিজের অপরূপ যৌবনশ্রী হওয়া সত্ত্বেও যেন লেশমাত্র অপব্যয় ঘটতে দেয়নি। লোকে বলে তার 24 বছর বয়সের সময়ও তাকে 14 বছরের মতো কাঁচা দেখতে ছিল। ঘন পল্লীতে অতি সতেজ লতার মতো বিধাতা মণিমাল্লিকাকে নিষ্ফলা করে রাখলেন, তাকে সন্তান থেকে বঞ্চিত করলেন। কিন্তু মণিমাল্লিকা কাজকর্মে মজবুত ছিল। সে কখনোই লোকজন বেশি রাখেনি। যে কাজ তার দ্বারা সাধ্য ছিল সে কাজ অন্য কেউ করে বেতন নিয়ে চলে যাবে এটা সে সইতে পারত না। সে কারোর জন্য চিন্তা করত না, কাউকে ভালোবাসত না, কেবল কাজ করত এবং জমা করত। এই জন্য তার রোগ, শোক, তাপ কিছুই ছিল না। ঠিক এই সময় শৃগালগুলো ঘন ঝোপের মধ্যে থেকে অত্যন্ত উচ্চস্বরে চিৎকার করে উঠল। মাস্টারমশাইয়ের গল্পের স্রোত কিছুক্ষণের জন্য বাধা পড়ল। তারপর তিনি আবার শুরু করলেন। একদিন ফণিভূষণের জটিল এবং বহু বিস্তৃত ব্যবসায় একটা হঠাৎ ফাঁড়া উপস্থিত হলো। ব্যাপারটা কি তা আমার মতো অব্যবসায়ী পক্ষে বোঝা বা বোঝানো দুটোই শক্ত। মোদ্দা কথা, সহসা কী কারণে বাজারে তার ক্রেডিট রাখা কঠিন হয়ে পড়েছিল। যদি কেবলমাত্র 5টা দিনের জন্যেও সে কোথাও থেকে লাখ ডেরেক টাকা বের করতে পারে, বাজারে একবার বিদ্যুতের মতো সেই টাকার চেহারা দেখা দেয়, তাহলে মুহূর্তের মধ্যে সংকট উত্তীর্ণ হয়ে তার ব্যবসা পাল ভরে ছুটে চলতে পারি। টাকাটার সুযোগ হচ্ছিল না। স্থানীয় পরিচিত মহাজনদের নিকট থেকে ধার করতে প্রবৃত্তি হয়েছে এইরূপ জনরব উঠলে তার ব্যবসায় দ্বিগুণ অনিষ্ট হবে। আশঙ্কায় তাকে অপরিচিত স্থানে ঋণের চেষ্টা দেখতে হয়েছিল। সেখানে উপযুক্ত বন্ধক না রাখলে চলে না। গয়না বন্ধক রাখলে লেখাপড়া এবং বিলম্বের কারণ থাকে না, চটপট এবং সহজেই কাজ হয়ে যায়। ফণিভূষণ একবার স্ত্রীর কাছে গেল। নিজের স্ত্রীর কাছে স্বামী যেমন সহজভাবে যেতে পারে, ফণিভূষণের তেমন করে যাবার ক্ষমতা ছিল না। সে দুর্ভাগ্যক্রমে নিজের স্ত্রীকে ভালোবাসত, যেমন ভালোবাসা কাব্যের নায়ক কাব্যের নায়িকাকে বাসে। যে ভালোবাসার সন্তর্পণে পদক্ষেপ করতে হয় এবং সকল কথা মুখ ফুটে বের হতে পারে না, যে ভালোবাসার প্রবল আকর্ষণ সূর্য এবং পৃথিবীর আকর্ষণের ন্যায় মাঝখানে একটা অতি দূর ব্যবধান রেখে দেয়।
তথাপি তেমন তেমন দায় পড়লে কাব্যের নায়কের প্রেয়সীর নিকট হুন্ডি এবং বন্ধক এবং হ্যান্ডনোটের প্রসঙ্গ তুলতে হয়, কিন্তু সুর বেঁধে যায়, বাক্যস্খলন হয়। এমন সকল পরিষ্কার কাজের কথার মধ্যেও ভারের জরিমানা এবং বেদনার বেপুতু আশায় উপস্থিত হয়। হতভাগ্য ফণিভূষণ স্পষ্ট করে বলতে পারল না। শোনো না, মহা বিপদে পড়েছে, তোমার গয়নাগুলো একটু দাও না, খুব দরকার যে। কথাটা বলল, অথচ অত্যন্ত দুর্বলভাবে বলল। মণিমাল্লিকা কঠিন মুখ করে হ্যাঁ না কিছুই যখন উত্তর করল না, তখন সে একটা অত্যন্ত নিষ্ঠুর আঘাত পেল, কিন্তু আঘাত করল না, কারণ পুরুষোচিত বর্বরতার লেশমাত্র তার ছিল না। যেখানে জোর করে কেড়ে নেওয়া উচিত ছিল, সেখানে সে তার আন্তরিক ক্ষোভ পর্যন্ত চেপে গেল। বাজারে যেমন ক্রেডিট, ঘরে তেমনি ভালোবাসা, বাহুবল কেবলমাত্র রণক্ষেত্র। পদে পদে এইরূপ অত্যন্ত শুকনো শুকনো তর্কসূত্র কাটবার জন্যই কি বিধাতা পুরুষ মানুষকে এইরূপ উদার, এইরূপ বৃহদাকার করে নির্মাণ করেছে? যাই হোক, স্ত্রীর গয়না স্পর্শ না করেই ফণিভূষণ অন্য উপায় অর্থ সংগ্রহের জন্য কলকাতায় চলে গেল। সংসারে সাধারণত স্ত্রীকে স্বামী যতটা না চেনে, স্বামীকে স্ত্রী তার চেয়ে বেশি চেনে। কিন্তু স্বামীর প্রকৃতি যদি অত্যন্ত শুকনো হয়, তবে স্ত্রীর অনুবীক্ষণে তার সমস্তটা ধরা পড়ে না। আমাদের ফণিভূষণকে ফণিভূষণের স্ত্রী ঠিক বুঝত না। সুতরাং মণিমাল্লিকার পরামর্শের জন্য তার মন্ত্রীকে ডাকল। গ্রাম সম্পর্কে অথবা দুঃসম্পর্কে মণিমাল্লিকার এক ভাই ফণিভূষণের কুটিতে গোমস্তার অধীনে কাজ করত। তার এমন স্বভাব ছিল না যে কাজের দ্বারা উন্নতি লাভ করে। কোনো একটা উপলক্ষ করে আত্মীয়তার জোরে বেতন এবং বেতনের বেশি কিছু কিছু সংগ্রহ করত। মণিমাল্লিকা তাকে ডেকে সকল কথা বলল, জিজ্ঞেস করল, তবে এখন পরামর্শ কি? সে অত্যন্ত বুদ্ধিমানের মতো মাথা নাড়ল। অর্থাৎ গতিক ভালো নয়, বুদ্ধিমানেরা কখনোই গতিক ভালো দেখে না। সে বলল, বাবু, কখনোই আপনি টাকা সংগ্রহ করতে পারবেন না, যতই চেষ্টা করুন না কেন, আপনার এই গয়নাতে টান পড়বেই। মণিমাল্লিকা মানুষকে যেরূপ জানত, তাতে বুঝল এইরূপ হওয়াই সম্ভব এবং এটাই সঙ্গত। তার দুশ্চিন্তা সুতীব্র হয়ে উঠল। সংসারে তার সন্তান নেই, স্বামী আছে বটে, কিন্তু স্বামীর অস্তিত্ব সে অন্তরের মধ্যে অনুভব করে না। তাহলে কি করা যায়? গয়নাগুলো নিয়ে এবেলা বাপের বাড়ি চলো। আষাঢ় মাসের শেষে সন্ধ্যাবেলায় এই ঘাটের ধারে একখানি নৌকো এসে লাগল। ঘনচ্ছন্ন প্রত্যুষের নিবিড় অন্ধকারে নিদ্রাহীন ভেগের কলরবের মধ্যে একখানি মোটা চাদর পা থেকে মাথা পর্যন্ত আবৃত করে মণিমাল্লিকা নৌকায় উঠল। মধুসূদন নৌকো থেকেই চেঁচিয়ে বলল, গয়নার বাক্সটা আমার কাছে দাও। মণি বলল, সেসব পরে হবে খন, এখন আগে নৌকা খুলে দাও। নৌকো খুলে দিল। খরস্রোতে হু হু করে ভেসে গেল। মণিমাল্লিকার সমস্ত রাত ধরে একটি একটি করে তার সমস্ত গয়না সর্বাঙ্গে ভরে পড়েছে। মাথা থেকে পা পর্যন্ত আর স্থান ছিল না। বাক্স করে গয়না নিয়ে গেলে সে বাক্স হাতছাড়া হয়ে যেতে পারে, এ আশঙ্কা তার ছিল। কিন্তু গায়ে পড়ে গেলে তাকে না বধ করে সে গয়না কেউ নিতে পারবে না। সঙ্গে কোনো প্রকার বাক্স না দেখে মধুসূদন কিছু বুঝতে পারল না। মোটা চাদরের নিচে মণিমাল্লিকার দেহপ্রাণের সঙ্গে সঙ্গে দেহপ্রাণের অধিক গয়নাগুলি আচ্ছন্ন ছিল, তা সে অনুমান করতে পারেনি। মণিমাল্লিকা ফণিভূষণকে বুঝত না বটে, কিন্তু মধুসূদনকে চিনতে তার বাকি ছিল না। মধুসূদন গোমস্তার কাছে একখানা চিঠি রেখে গেল যে সে কর্তৃকে পিত্রালয়ে পৌঁছে দিতে রওনা হলো। গোমস্তা ফণিভূষণের বাপের আমলের। সে অত্যন্ত বিরক্ত হয়ে মনিবকে একটি পত্র লিখল। ভালো বাংলা লিখল না, কিন্তু স্ত্রীকে অযথা প্রশ্রয় দেওয়া যে পুরুষোচিত নয়, এ কথা ঠিক মতোই প্রকাশ করল। ফণিভূষণ মণিমাল্লিকার মনের কথাটা ঠিক বুঝল। তার মনে এই আঘাতটা প্রবল হলো যে আমি গুরুতর ক্ষতি সম্ভাবনা সত্ত্বেও স্ত্রীর অলঙ্কার পরিত্যাগ করে প্রাণপণ চেষ্টায় অর্থ সংগ্রহ করতে বেরিয়েছি। নিজের প্রতি যে দারুণ অন্যায় ক্রুদ্ধ হওয়া উচিত ছিল, ফণিভূষণ তাতে ক্ষুব্ধ হলো মাত্র। পুরুষ মানুষ বিধাতার ন্যায়দণ্ড,
তার মধ্যে তিনি বজ্রাগ্নি নিহিত করে রেখেছেন। নিজের প্রতি অথবা অপরের প্রতি অন্যায়ের সংঘর্ষে সে যদি দপ করে জ্বলে না উঠতে পারে তবে ঠিক তাকে। পুরুষ মানুষ দাবাগ্নির মতো রেগে উঠবে সামান্য কারণে, আর স্ত্রীলোক শ্রাবণ মেঘের মতো অশ্রুপাত করে থাকবে বিনা উপলক্ষে। বিধাতা এইরূপ বন্দোবস্ত করেছিলেন, কিন্তু সে আর টেকে না। আরও শতাব্দী 5-6 পর যখন কেবল অধ্যত্ত শক্তিতে জগৎ চলবে, তখন যার জন্মগ্রহণ করা উচিত ছিল সেই ভাবী যুগের ফণিভূষণ 19বিংশ শতাব্দীতে অবতীর্ণ হয়ে সেই আদি যুগের স্ত্রীলোককে বিবাহ করে বসেছে। শাস্ত্রে যার বুদ্ধিকে প্রলয়ঙ্কারী বলে থাকে। ফণিভূষণ স্ত্রীকে কোনো পত্র লিখল না এবং মনে মনে প্রতিজ্ঞা করল এ সম্বন্ধে স্ত্রীর কাছে কখনো কোনো কথার উল্লেখ করবে না। দিন 10 পরে কোনো মতে যথা উপযুক্ত টাকা সংগ্রহ করে ফণিভূষণ বাড়ি এসে উপস্থিত হলো। সে জানত বাপের বাড়িতে গহনাপত্র রেখে এতদিনে মণিমালিকা ঘরে ফিরে এসছে, কিন্তু সে দেখল তার ঘরে তালা দেওয়া। তালা ভেঙে ঘরে ঢুকে দেখল ঘর শূন্য। কোণে লোহার সিন্দুক খোলা পড়ে আছে, তাতে গয়নাপত্র চিহ্ন মাত্র নেই। স্বামীর বুকের মধ্যে ধক করে একটা ধাক্কা লাগলো। মনে হলো সংসার উদ্দেশ্যহীন এবং ভালোবাসা ও বাণিজ্য ব্যবসা সমস্তই ব্যর্থ। ফণিভূষণ স্ত্রীর সম্বন্ধে কোনরূপ চেষ্টা করতে চাইল না। মনে করল যদি ইচ্ছে হয় তো ফিরে আসবে। বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা এসে বলল, চুপ করে থাকলে কি করে হবে, কর্তৃবধূর খবর নেওয়া চাই তো। এই বলে মণিমালিকার পিত্রালয়ে লোক পাঠিয়ে দিল। সেখান থেকে খবর আসলো মণি অথবা মধু কেউই সেখানে পৌঁছয়নি। তখন চারিদিকে খোঁজ পড়ে গেল। নদীর তীরে তীরে প্রশ্ন করতে করতে লোক ছুটল। মধুর তল্লাশ করতে পুলিশে খবর দেওয়া হলো। কোন নৌকা, কোন মাঝিকে, কোন পথে তারা কোথায় চলে গেল তার কোনো সন্ধান মিলল না। সব রকম আশা ছেড়ে দিয়ে একদিন সন্ধেবেলা ফণিভূষণ তার শোবার ঘরে প্রবেশ করল। সেদিন জন্মাষ্টমী। সকাল থেকে অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে। উৎসব উপলক্ষে গ্রামের প্রান্তরে একটা মেলা বসেছে। সেখানে আটচালার মধ্যে বারোয়ারি যাত্রা আরম্ভ হয়েছে। মুষলধারায় বৃষ্টিপাত শব্দে যাত্রার গানের সুর মৃদুতর হয়ে কানে এসে প্রবেশ করছে। ঘরের কোণে টিপাইয়ের উপর পিতলের ডিব্বায় মণিমাল্লিকার স্বরচিত গুটিকতক পান শুকনো পড়ে আছে। কাচের আলমারির মধ্যে তার কিছু চীনের পুতুল, এসেন্সের শিশি, রঙিন কাচের ডিকন্যাক্টার, শৌখিন তাস, সমুদ্রের বড় বড় কড়ি, এমনকি শূন্য সাবানের বাক্সগুলি পর্যন্ত পরিপাটি করে সাজানো। গভীর রাত্রে কখন এক সময় বৃষ্টির ধারা এবং যাত্রার গান থেমে গেছে। ফণিভূষণ জানলার কাছে যেমন বসেছিল তেমনিই বসে আছে। এমন সময় একটা ঠক ঠক শব্দের সঙ্গে সঙ্গে গয়নার ঝমঝম শব্দ শোনা গেল। ঠিক মনে হলো শব্দটা নদীর ঘাটের ওপর থেকে উঠে আসছে। তখন নদীর জল এবং রাত্রির অন্ধকার এক হয়ে মিশে গেছে। পুলকিত ফণিভূষণ দুই উৎসুক চোখ দিয়ে অন্ধকার ঠেলে ঠেলে ফুঁড়িয়ে ফুঁড়িয়ে দেখতে চেষ্টা করতে লাগলো। দেখবার চেষ্টা যতই একান্ত বেড়ে উঠল, অন্ধকার ততই ঘনীভূত হলো। জগৎ ততই যেন ছায়াবৃত হতে থাকলো। শব্দটা ক্রমে ঘাটের সর্বোচ্চ সোপানতল ছেড়ে বাড়ির দিকে এগোতে থাকল। বাড়ির সম্মুখে এসে থামল। দেউড়ি বন্ধ করে দারোয়ান যাত্রা শুনতে গেছিল। তখন সেই রুদ্ধ দ্বারের উপর ঠক ঠক ঝমঝম করে ঘা পড়তে লাগলো। যেন অলঙ্কারের সঙ্গে সঙ্গে একটা শক্ত জিনিস দ্বারের উপর এসে পড়েছে। ফণিভূষণ আর থাকতে পারল না। নির্বাণদ্বীপ কক্ষগুলি পার হয়ে অন্ধকার সিঁড়ি দিয়ে নেমে রুদ্ধ দ্বারের নিকট এসে উপস্থিত হল। দ্বার বাইরে থেকে তালাবন্ধ ছিল।
ফণিভূষণ প্রাণপণ দুই হাতে সেই দ্বার নাড়া দিয়ে সেই সংঘাতে এবং তার শব্দে চমকে জেগে উঠল। দেখতে পেল সে নির্দিত অবস্থায় উপর থেকে নিচে নেমে এসেছিল। তার সারা শরীর ঘেমে স্নান হয়ে গেছে, হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। স্বপ্ন ভেঙে দেখল বাইরে আর কোনো শব্দ নেই, কেবল শ্রাবণের ধারা তখনও ঝরঝর শব্দে পড়ছিল এবং তার সাথেই মিশ্রিত হয়ে শোনা যাচ্ছিল যাত্রার ছেলেরা ভোরের সুরে তান ধরিয়েছে। যদিও ব্যাপারটা সমস্তই স্বপ্ন, কিন্তু এতই অধিক নিকটবর্তী এবং শতবর্ত যে ফণিভূষণের মনে হলো যেন অতি অল্পের জন্যই সে তার অসম্ভব আকাঙ্ক্ষার আশ্চর্যের সফলতা হতে বঞ্চিত হলো। তার পরের দিন যাত্রা ছিল এবং দারোয়ানের ছুটি ছিল। ফণিভূষণ হুকুম দিল আজ সমস্ত রাত্রি যেন দেউড়ির দরজা খোলা থাকে। দারোয়ান বলল, মেলার জন্য নানান দেশ থেকে নানান প্রকারের লোক এসেছে, এই দরজা খোলা রাখার সাহস পাচ্ছি না। ফণিভূষণ সে কথা মানল না। দারোয়ান বলল, তবে আমি প্রত্যেক রাতে এসে আমি পাহারা দিই। ফণিভূষণ বলল, না, সে হবে না, তোমাকে আজ যাত্রা দেখতে যেতেই হবে। দারোয়ান আশ্চর্য হয়ে গেল। পরদিন সন্ধেবেলা দীপ নিভিয়ে দিয়ে ফণিভূষণ তার শয়নকক্ষে সেই বাতায়নে এসে বসল। আকাশে অবৃষ্টি সম্বরণ মেঘ এবং চতুর্দিকে কোনো অনির্দিষ্ট আসন্ন প্রতীক্ষার নিস্তব্ধতা। ভেকের অশ্রান্ত কলরব এবং যাত্রার গানের চিৎকার ধ্বনি সেই স্তব্ধতা ভাঙতে পারেনি, কেবল তার মধ্যে একটা অসঙ্গত অন্তররস বিস্তার করছিল। অনেক রাত্রে একসময় ভেক এবং ঝিল্লি এবং যাত্রার দলের ছেলেরা চুপ করে গেল এবং রাত্রের অন্ধকারে উপর আরও কিসের একটা অন্ধকার এসে পড়ল। বোঝা গেল এইবার সময় এসছে। আগের দিনের মতো নদীর ঘাটে একটা ঠক ঠক এবং ঝমঝম শব্দ হলো। কিন্তু ফণিভূষণ সেদিকে চোখ ফেরালো না। তার ভয় হলো পাছে অধীর ইচ্ছা এবং অশান্ত চেষ্টা, তার সকল চেষ্টা যদি ব্যর্থ হয়ে যায়, পাছে যদি আগ্রহের বেগ তার ইন্দ্রিয় শক্তিকে অভিভূত করে ফেলে। সে তার সকল চেষ্টা নিজের মনকে দমন করবার জন্য প্রয়োগ করল। কাঠের মূর্তির মতো শক্ত হয়ে স্থির হয়ে বসে রইল। সিঞ্জিত শব্দ আজ ঘাট থেকে ক্রমে ক্রমে অগ্রসর হয়ে মুক্ত দ্বারের মতো প্রবেশ করল। শোনা গেল অন্দরমহলে গোলা সিঁড়ি দিয়ে ঘুরতে ঘুরতে শব্দ উপরে উঠছে। ফণিভূষণ নিজেকে আর দমন করে রাখতে পারল না। তার বক্ষ তুফানের ডিঙির মতো আছাড় খেতে লাগলো এবং নিঃশ্বাস রোধ হবার উপক্রম হল। গোল সিঁড়ি শেষ করে সেই শব্দ বারান্দা দিয়ে ক্রমে ঘরের নিকটবর্তী হতে লাগলো। অবশেষে সেই শয়নকক্ষের দ্বারের কাছে এসে খটখট এবং ঝমঝম থেমে গেল। কেবল চৌকাঠটি পার হলেই হয়। ফণিভূষণ আর থাকতে পারল না। তার রুদ্ধ আবেগ এক মুহূর্তে প্রবল বেগে উচ্ছ্বসিত হলো। সে বিদ্যুৎ বেগে চৌকি থেকে উঠে কেঁদে চিৎকার করে উঠল, মণি! অমনি সচকিত হয়ে জেগে দেখল তার সেই ব্যাকুল কণ্ঠের চিৎকারে ঘরের শাসিগুলো পর্যন্ত ধ্বনিতে স্পন্দিত হয়েছে। বাইরের সেই ভেকের কলরব এবং যাত্রার ছেলেদের ক্লিষ্ট কণ্ঠের গান। ফণিভূষণ নিজের ললাটে সবলে আঘাত করল। পরদিন মেলা ভেঙে গেছে। দোকানি এবং যাত্রার দল চলে গেছে। ফণিভূষণ হুকুম দিল সেদিন সন্ধ্যার পর তার বাড়িতে সে নিজে ছাড়া আর কেউ থাকবে না। চাকররা স্থির করল বাবু তান্ত্রিক মতে একটা সাধনে নিযুক্ত আছেন। ফণিভূষণ সমস্ত দিন উপবাস করে রইল।
জনশূন্য বাড়িতে সন্ধেবেলা ফণিভূষণ বাতায়ন তলে এসে বসল। সেদিন আকাশের স্থানে স্থানে মেঘ ছিল না এবং ধৌত নির্মল বাতাসের মধ্যে দিয়ে নক্ষত্রগুলিকে উজ্জ্বল দেখাচ্ছিল। কৃষ্ণপক্ষ দশমীর চাঁদ উঠতে অনেক বিলম্ব আছে। দেখতে দেখতে তারাগুলি সমস্ত লুপ্ত হয়ে গেল। আকাশ থেকে একখানা অন্ধকার নেমে এবং পৃথিবী থেকে একটা অন্ধকার উঠে চোখের উপরকার এবং নিচেরকার পল্লবের মতো একত্র হয়ে মিলিত হলো। আজ ফণিভূষণের চিত্ত শান্ত ছিল। সে নিশ্চয়ই জানত আজ তার অভীষ্ট সিদ্ধ হবে। সাধকের নিকট মৃত্যু আপন রহস্য উদ্ঘাটন করে দেবে। পূর্বরাত্রির মতো সেই শব্দ নদীর জলের মধ্যে থেকে ঘাটের সোপানে উপর উঠল। ফণিভূষণ দুই চক্ষু মিলিত করে স্থির দৃঢ়চিত্তে ধ্যানাসনে বসল। শব্দ দ্বারীশূন্য দেউড়ির মধ্যে প্রবেশ করল। শব্দ জনশূন্য অন্তঃপুরের গোল সিঁড়ির মধ্যে দিয়ে ঘুরে ঘুরে উঠতে লাগল। শব্দ দীর্ঘ বারান্দা পার করল এবং শয়নকক্ষের দ্বারের কাছে এসে কিছুক্ষণের জন্য থামল। ফণিভূষণের হৃদয় ব্যাকুল এবং সর্বাঙ্গ কণ্ঠিত হয়ে উঠল, কিন্তু আজ সে চোখ খুলল না। শব্দ চৌকাঠ পার করে অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করল। আলনায় যেখানে শাড়ি কোঁচানো আছে, কুলুঙ্গিতে যেখানে কেরোসিনের দ্বীপ রাখা আছে, টিপাইয়ের ধারে যেখানে পানের বাটা পান শুকনো এবং সেই বিচিত্র সামগ্রীপূর্ণ আলমারির কাছে প্রত্যেক জায়গায় এক একবার দাঁড়িয়ে অবশেষে শব্দটা ফণিভূষণের অত্যন্ত কাছে এসে থামল। তখন ফণিভূষণ চোখ মেলল এবং দেখল ঘরে নবোদিত দশমী চন্দ্রলোক এসে প্রবেশ করেছে এবং তার চৌকির ঠিক সম্মুখে একটি কঙ্কাল দাঁড়িয়ে আছে। সেই কঙ্কালের 8 আঙুলে আংটি, করতলে রতনচক্র, প্রকোষ্ঠে বালা, বাহুতে বাজুবন্ধ, গলায় কণ্ঠি, মাথায় সিঁতি, তার আপাদ মস্তক অস্থিতে অস্থিতে এক একটি আবরণ সোনায় হীরায় ঝকঝক করছে। অলঙ্কারগুলি ঢিলা, ঢলঢল করছে, কিন্তু অঙ্গ থেকে খসে পড়ছে না। সর্বাপেক্ষা ভয়ঙ্কর, তার অস্থিময় মুখে তার 2 চোখ ছিল সজীব। সেই কালো তারা, সেই ঘন দীর্ঘ পক্ষ, সেই সজল উজ্জ্বলতা, সেই অবচলিত দৃঢ় শান্তি দৃষ্টি। আজ 18 বছর পূর্বে একদিন আলোকিত সভাগৃহে নবহত সাহানা আলাপের মধ্যে ফণিভূষণ যে 2টি আয়ত সুন্দর কালো কালো ঢলঢলে চোখ শুভদৃষ্টিতে দেখেছিল, সেই 2টি চক্ষু আজ শ্রাবণের অর্ধরাতে কৃষ্ণপক্ষে দশমী চন্দ্র কিরণে দেখল। দেখে তার সর্বশরীরের রক্ত হিম হয়ে আসলো। প্রাণপণে 2 চোখ বুঝতে চেষ্টা করল, কিন্তু কিছুতেই পারল না। তার চক্ষু মৃত মানুষের চক্ষুর মতো নির্বিশেষে চেয়ে রইল। তখন সেই কঙ্কাল স্তম্ভিত ফণিভূষণের দিকে তার দৃষ্টি স্থির রেখে দক্ষিণ হাত তুলে নীরবে অঙ্গুলি সংকিত করে ডাকল। তার 4 আঙুলের অস্থিতে হীরের আংটি ঝকঝক করে উঠল। ফণিভূষণ মুড়ের মতো উঠে দাঁড়ালো। কঙ্কাল দ্বারের অভিমুখে চলল। ফণিভূষণ পাশ বন্ধ পুতুলের মতো তার পশ্চাৎ পশ্চাৎ চলল। বারান্দা পার হয়ে নিবিড় অন্ধকারে গোল সিঁড়ি ঘুরে ঘুরে খটখট ঠক ঠক ঝমঝম করতে 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 নিচে উত্তীর্ণ হলো। নিচেরকার বারান্দা পার হয়ে জনশূন্য দ্বীপহীন দেউড়িতে প্রবেশ করল। অবশেষে দেউড়ি পার হয়ে ইটের খোয়া দেওয়া বাগানের রাস্তায় বের হয়ে পড়ল। সেখানে ক্ষীণ জ্যোৎস্না ঘন ডালপালার মধ্যে আটক খেয়ে কোথাও নিকৃষ্ট পথ পাচ্ছিল না। সেই বর্ষার নিবিড় গন্ধ অন্ধকারে ছায়াপথে জোনাকি ঝাঁকের মধ্যে দিয়ে উভয় নদীর ঘাটে এসে উপস্থিত হলো। কঙ্কাল নদীতে নামল। অনুবর্তী ফণিভূষণও জলে পা দিল। জল স্পর্শ করা মাত্রই ফণিভূষণের তন্দ্রা ছুটে গেল।
সম্মুখে আর তার পথপ্রদর্শক নেই। কেবল নদীর পরপারে গাছগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে এবং তার মাথার উপরে খণ্ড চাঁদ শান্ত অবাকভাবে চেয়ে আছে। যদিও সে সাঁতার জানত, কিন্তু তার স্নায়ু ছিল দুর্বল। স্বপ্নের মধ্যে থেকে কেবল মুহূর্তমাত্র জাগরণের প্রান্তে এসে পরক্ষণে অতল স্পর্শে সুপ্তির মধ্যে নির্বিঘ্ন হয়ে গেল। গল্প শেষ করে স্কুল মাস্টার খানিকক্ষণ থামলেন। আমি অনেকক্ষণ কোনো কথা বললাম না এবং অন্ধকারে তিনি আমার মুখের ভাবও দেখতে পেলেন না। আমাকে জিজ্ঞেস করলেন, তা আপনি কি এই গল্প বিশ্বাস করলেন না? আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন? না, কেন করি না তার কটি যুক্তি দিচ্ছি। প্রথমত, প্রকৃতি ঠাকুরানী উপন্যাসিক লেখা ছিলেন না, তার হাতে বিস্তর কাজ আছে। দ্বিতীয়ত, আমার নামই শ্রীযুক্ত ফণীভূষণ সাহা। আমি তাহলে ঠিকই অনুমান করেছিলাম। আপনার স্ত্রীর নাম কি ছিল? নৃত্যকালী। শুনছিলেন মণিহারা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, গল্প পাঠে স্বাগত বাসু ও সৌপ্তিক দে, মণি মল্লিকার ভূমিকায় সৈমী ব্যানার্জি, মধুভূষণ ও বৃদ্ধের ভূমিকায় রোহিত দত্ত, দারোয়ানের ভূমিকায় শ্রমণ চক্রবর্তী, সাউন্ড ডিজাইন, এডিট ও পর্ব পরিচালনায় সৌপ্তিক দে, পোস্টার ডিজাইনে স্বাগত বাসু। আমরা আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসব খুবই শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।